আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম, শিগগিরই চালু হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ নামে। চলছে সংশোধনমূলক শিল্প পার্ক এবং বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন 2025 প্রণয়নের কাজও। সমাজবিজ্ঞানীরা মনে করেন শুধু নাম নয়, বদলাতে হবে কারা কর্তৃপক্ষের আচরণও। কারাগার নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বাংলাদেশ জেল অপরাধে জড়িয়ে যাওয়া নাগরিকদের সংশোধনের একটি প্রতিষ্ঠান। দেশে বর্তমানে 13টি কেন্দ্রীয় এবং 55টি জেলা কারাগার রয়েছে। বিভিন্ন কারণে মানুষ জড়িয়ে পড়তে পারে অপরাধের সঙ্গে। আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি তাদের সংশোধনের দায়িত্ব কারা বিভাগের, কিন্তু বাস্তবে তা দেখা যায় না খুব একটা। কারাভোগের পরও অনেকে জড়িয়ে পড়েন পুরনো অপরাধে। তাই কারাবন্দীদের নিয়ে নতুন কিছু উদ্যোগের কথা জানালেন কারা মহাপরিদর্শক। সরকারের কাছে প্রস্তাব রেখেছি যে বাংলাদেশ জেলটাকে যাতে নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করে, তাহলে আমাদের ফোকাসটা চলে যাবে তখন আসলে পানিশমেন্টের পরিবর্তে সংশোধনের দিকে, যাতে মানুষ জেলে গেলে তারা সংশোধিত হয় এবং পরবর্তীতে একটা রিফাইন্ড ম্যান হিসাবে সে সমাজে যখন আসবে, তখন ফেরত আসবে, তখন একটা সংশোধিত মানুষ। যারা যতদিন জেলে থাকবেন তারা একটা ইনকাম ফ্লো জেলে বসেই করতে পারেন। সো এই ক্ষেত্রে আমরা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের একটা থিম নিয়ে কাজ করছি। সরকার নীতিগতভাবে এটা কাজটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আমরা প্রস্তাবনা দিয়েছি। সমাজবিজ্ঞানীরা মনে করেন বন্দীদের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে সংশোধনে অবদান রাখতে পারেন কর্মকর্তা কর্মচারীরাও। ঢুকে চোর হয়ে বের হয় ডাকাত হয়ে, এটি কিন্তু একদমই কাঙ্ক্ষিত না। যতদিনে সেই ভিতরে থাকবে তার সংশোধনের পাশাপাশি তাকে যদি আমরা কর্মমুখী করতে পারি, তাকে যদি আমরা স্কিল ম্যান পাওয়ার করতে পারি, তাহলে দেশও লাভবান হতো, কারাগারের ভিতরে পরিবেশও ভালো থাকতো। যারা কারারক্ষী হিসেবে কাজ করবেন, যারা ওখানে যারা ওখানে চাকরি করবেন, তাদের সাথে যে ইন্টারাকশন, তাদের যে আচরণ, সেই আচরণ, তাদের ভার্বাল আচরণ, তাদের মানসিক আচরণ, তারা যেভাবে গালিগালাজ করে, সেই জায়গাগুলোতে সংশোধন খুব জরুরি হয়ে পড়েছে। শুধু নাম পরিবর্তনের পাশাপাশি যদি এই জিনিসগুলোতে যদি মনোযোগ দেওয়া যায়, তাহলে সে একজন শুদ্ধ মানুষ হিসেবে, পরিপূর্ণ একজন কর্মক্ষম মানুষ হিসেবে সে বেরিয়ে আসার সুযোগটা পাবে। বন্দীদের সত্যিকারের আলোর পথ দেখানোর জন্য কারাগার আলোর দিশারি হয়ে উঠুক, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন অফিস। সেবা পেতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ সেবা গ্রহীতাদের। সম্প্রতি নির্বাচন কার্যালয় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ আমলে প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা নির্বাচন কর্মকর্তার। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন সহ নানা গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিনই ময়মনসিংহের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ে সেবা পেতে ভিড় করেন স্থানীয়রা। তবে কর্মকর্তা ও কর্মচারীদের অসহযোগিতায় হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাদের। ভুক্তভোগীরা বলছেন সেবা পেতে এক কক্ষ থেকে অন্য কক্ষে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত ঘুরতে হচ্ছে তাদের, তবুও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সকাল 10টায় আসতে বলছিল, আমরা আসছি 11টার দিকে। আমি সকাল 11টার দিকে আসছি, বলতেছে হবে না। আমি বললাম ভাই কেন হবে না? বলে আপনাকে বলছি ঠিক সকাল 10টায় আসতে। আমার কি নামের সমস্যা না, আমার নামের সমস্যা, তো আমি এর জন্য আর কি 1 বছর ধরে ঘুরতেছি। এমন সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরাও। আমি যে আবেদনটি করেছি বা আমি যে কাজটি অভিযোগটি নিয়ে গিয়েছি, সেটির ব্যাপারে কোনো সূত্র কোনো কিছুতেই তারা কর্ণপাত করেন না। তাদের এখানে কিছু আমলাতান্ত্রিক লাইনে দাঁড়ান, ওইদিকে আসেন, পরের দিন আসেন, মানে একটি সেবা দেওয়ার মতো সংগঠনের যে আগ্রহটি থাকার কথা, সেইটি আমরা তাদের মধ্যে লক্ষ্য করি। গত 23 জন এসব অনিয়ম দুর্নীতির অভিযোগে জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালায় দুদক। মেলে অভিযোগের সত্যতা। সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করছি এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি এবং এই সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র আমরা এখান থেকে সংগ্রহ করতেছি। এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, অনিয়ম দুর্নীতি রোধে এরই মধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সবাইকে। আমি এখানে আমার উপজেলা নির্বাচন কর্মকর্তা, আমার অফিসের স্টাফ এবং সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের স্টাফদের নিয়ে আমি মিটিং করেছি এবং আমি যেটা নির্দেশনা দিয়েছি যে সেবা গ্রহীতাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম করতে হবে। সেবার মান বাড়াতে অফিসের কার্যক্রম নিয়মিত তদারকির পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, আরটিভি।
বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৭৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৮৫৫ জনে। তবে সারা দেশে করোনার প্রকোপ থাকলেও বরগুনাতে এখনও পর্যন্ত করোনার সংক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি। ডেঙ্গু এবং করোনা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। মনির, বরগুনাতে ডেঙ্গুর সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? এছাড়া এখনও সেখানে কি করোনার কোনো সংক্রমণ দেখেছেন কিনা বা লক্ষণ দেখেছেন কিনা কারোর মধ্যে জানাবেন। ফারিয়া, বরগুনায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত পাওয়া গেছে ৭৬ জন এবং আপনি বলেছেন যে ২,৮৫৫ জন এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গুর রোগী পাওয়া গিয়েছে, যাদের মধ্যে ২১৭ জন কিন্তু এখন হাসপাতালে ভর্তি আছে এবং বরগুনায় ইতিমধ্যে এই হাসপাতালেই ৬ জনের মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে ২৫ জন এখন পর্যন্ত মারা গিয়েছে এবং বরগুনার এই ডেঙ্গুর সংক্রমণ কিন্তু কমছেই না এবং প্রতিদিন যে পরিমাণ রোগী আমাদের হাসপাতালে আসছে তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এখানে নেই। এখানে মানে এত রোগী আসছে যে এখানে সক্ষমতা নেই। এই সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ১০০ ডেঙ্গু রোগী। জি, হ্যালো 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 আমাকে কি শোনা? মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনবিআরে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে শনি ও রোববার চট্টগ্রাম কাস্টমস হাউসে কাজ হয়নি। এতে বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট, শুল্কায়ন, শুল্ক পরিশোধ, কন্টেইনার ডেলিভারি সহ সব ধরনের কাজই বন্ধ ছিল। ফলে অচলাবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দর এবং ২১টি বেসরকারি অফ ডাকে। কর্মসূচি প্রত্যাহার করায় গতকাল সন্ধ্যায় বন্দরের বিভিন্ন গেটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। বিল অফ এক্সপোর্ট দাখিলের কাজও শুরু হয় কাস্টম হাউসে। চট্টগ্রাম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি SM সাইফুল আলম বলেছেন, গেল সন্ধ্যা থেকে রপ্তানি চালানোর শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে পুরোদমে কাজ চলবে। দর্শক, বন্দর পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে বন্দর নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফারিয়া, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে চট্টগ্রাম বন্দর গেটে। সকাল থেকে কিন্তু বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রাম বন্দরে আসলে প্রবেশের জন্য এই কন্টেইনার বাহী গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এগুলি কিন্তু একের পর এক বন্দরের ভিতরে প্রবেশ করবে। গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আসলে এই বন্দরের কাস্টমসের কার্যক্রম শুরু হয়। কাস্টমসের কর্মকর্তারা আসলে গতকাল সন্ধ্যার পরে তারা কিন্তু আসলে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেটে অবস্থান নিয়েছেন এবং শুল্কায়ন পরীক্ষাকরণ শুরু করেছে এবং একই সাথে চট্টগ্রাম বন্দরের অধীনে যে ২১টি অফ ডক বেসরকারি কন্টেইনার ইয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু কার্যক্রম তারা কিন্তু শুরু করেছেন এবং বিভিন্ন এই অফ ডক গেটগুলিতে বন্দরের কর্মকর্তারা কিন্তু বন্দরের কাস্টমসের কর্মকর্তারা এবং বন্দরের কর্মকর্তারা কিন্তু আসলে শুল্কায়ন বিভিন্ন পণ্যের শুল্কায়ন পরীক্ষা করা শুরু করেছেন এবং সকাল থেকে কিন্তু পুরো দমে কাস্টমসের কর্মকর্তারা কাজে যোগ দিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে বিশাল একটা লম্বা লাইন ইতিমধ্যে বন্দরের গেটে হয়ে গেছে। এই কন্টেইনার বাহী গাড়িগুলো কিন্তু ভিতরে প্রবেশ করবে এবং একই সাথে এগুলো কিন্তু আমদানি রপ্তানির উদ্দেশ্যে কিন্তু ভিতরে প্রবেশ করেছে। কিছু কন্টেইনার ভিতরে এই রপ্তানির জন্য এই পণ্যগুলো কন্টেইনারগুলো নিয়ে যাবে। ভিতর থেকে আমদানি করা পণ্য বাইরে বিভিন্ন অবডক ইয়ার্ডে নিয়ে আসবেন এবং বন্দরের ভিতরে কার্যক্রম কিন্তু পুরো দমে শুরু হয়েছে এবং কাস্টম কর্মকর্তারা জানিয়েছেন তারা গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আসলে কাজে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু চাচ্ছেন এই ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে, যাতে কোনোভাবেই কিন্তু যাতে আর তাদেরকে আন্দোলনে যেতে না হয় এবং এখানে যারা বন্দর ব্যবহারকারী আছে তারা জানিয়েছেন আসলে এই ২ দিন যে বন্ধ ছিল সেখানে কিন্তু আসলে বিশাল ব্যাঘাত সৃষ্টি হয়েছে আমদানি রপ্তানির উপরে এবং সরকার কিন্তু প্রচুর পরিমাণে রাজস্ব হারিয়েছেন।
তবে এখানকার যারা কাস্টমস কর্মকর্তা আছে তারা কিন্তু চেষ্টা করবেন যে 2 দিন বন্ধ ছিল সেই 2 দিনের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তারা কিন্তু পুরোদমে কাজ শুরু করেছেন। তবে বন্দর সচিব জানিয়েছেন যেহেতু 2 দিন বন্ধ ছিল সেই জন্য কিন্তু কোনো কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে বাইর হয়নি। সাধারণত চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 3 থেকে 3,500-4,000 কন্টেইনার বাইর হয়ে থাকে। শুধুমাত্র শনিবারে 139 টিউস কন্টেইনার বের হয়েছিল আর কোনো কন্টেইনার বের হয়নি। তবে সবার প্রত্যাশা এই যেটা চালু হয়েছে সেটা কিন্তু ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, কোনোভাবে যাতে আর বন্ধ না হয়। যেহেতু আমদানি রপ্তানির উপরে বিশেষ করে গার্মেন্টস পণ্যের উপরে এটা একটা বিশাল ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ফারিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর সচল নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা আখাউড়া সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যাত্রীরা। স্থানীয় ব্যবসা বাণিজ্যেও প্রভাব পড়ছে। দ্রুত সড়কটি মেরামতের দাবি এলাকাবাসীর। আখাউড়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চান্দুরা আখাউড়া সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে যান চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সাধারণত এই পথ পাড়ি দিতে 1 ঘন্টা সময় লাগলেও এখন লাগছে 3 ঘন্টারও বেশি। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী যান ও অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। 3-4 মাস ধরে এই রাস্তাঘাট এমন একটা সমস্যা। আমরা চাই, সাধারণ জনগণ আমরা চাই রাস্তা ভালো। একটা রুগীরে নিয়ে যাইতে গেলে এত কষ্ট হয়, এক একটা গর্ত, এক একটা মরণ ফাঁদ। দলীয় ভাবে যেন কারোর টেন্ডার না দেয় যে তুমি গিয়ে রাস্তাটা করো। মানুষ আমরা হারতাম পারি না। বিজয়নগরে যে এরিয়াটা, সেই এরিয়াটা অন্ততপক্ষে আমাদেরকে একটু পুনর্নির্মাণ করে দেয়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সড়কের কারণে পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। ভারী যানবাহন ও পাওয়ার টিলার চলাচলের কারণে সড়কটি আরো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে রাস্তাঘাট গাড়ি চালাইতেছি আমরা, খুবই সমস্যা হইতেছে। আমরা যারা প্রতিদিন চলাফেরা করি, আমাদের কষ্টটা তো আসলে মুখে বলার মতো পরিস্থিতি নাই। এদিকে আগামী অর্থবছরের বাজেটে উন্নয়ন প্রস্তাব পাঠানোর কথা জানান এই কর্মকর্তা। বর্তমানে রাস্তাটি বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে আগামী অর্থবছর অর্থাৎ 25-26 অর্থবছরে মেরামতের জন্য সদর দপ্তরের প্রস্তাব প্রেরণ করা হবে। স্থানীয়দের অভিযোগ, কয়েকবার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাজ হয়নি। এবার প্রতিশ্রুতি নয়, দ্রুত দৃশ্যমান সংস্কার কার্যক্রমের দাবি তাদের। নাদিরা সুলতানা, RTV। এদিকে নদীর উপর শুধু একটি সেতুর অভাব না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজংয়ের 35টি গ্রামের লক্ষাধিক মানুষের। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে কাঠের সাঁকোই একমাত্র ভরসা। কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন স্থানটিতে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি উঠলেও তা আলোর মুখ দেখেনি আজও। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ইফতেসামুল গনির রিপোর্টে। টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদীর এই খেয়াঘাট দিয়ে উপজেলার দক্ষিণাঞ্চলের অন্তত 35টি গ্রামের মানুষ চলাচল করে। ভরা বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশ ও কাঠের সাঁকোর উপর নির্ভর করে চলতে হয় তাদের। শুধু তাই নয়, খেয়াঘাটটি কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন হওয়ায় প্রায় 2 কিলোমিটার ঘুরে হাসপাতালে আসতে হয় রোগীদের। দীর্ঘদিন ধরে লৌহজং নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি করে আসছেন স্থানীয় এলাকাবাসী। বছরের 8 মাস হচ্ছে এই বাঁশের সাঁকো, 4 মাস হচ্ছে এটা শুকায় যায়। এই আধুনিক যুগে এইরকম একটা ভাইটাল পৌরসভার মতো জায়গায় এই ধরনের একটা ব্রিজ নাই, এটা আসলে কোনোভাবে কাম্য না। বর্ষার দিনে দেখা যায় যে স্কুলে ভর্তি করলাম, কিন্তু বর্ষার দিনে তো অনেক হয়রানি। ওই পার থেকে এই পার আসা যাওয়া অনেকটাই কষ্টদায়ক। প্রতি বছর এরকম বাঁশের সাঁকো দেয়, ভেঙে যায় পোল। 5 দিন 7 দিন নদীতে কোনো কিছুই পারাভারের কিছুই থাকে না। আমরা অনেক দুর্ভোগ হইতেছি। আধুনিক যুগে যে কি কষ্ট হয় একমাত্র যারা যাতায়াত করে তারাই বলতে পারবে। আমরা তো সবাই ব্রিজ চাই। স্থানীয় সমস্যার কথা জানিয়ে দ্রুত তা সমাধান করে সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এলজিডি নির্বাহী প্রকৌশলী। এখানে আমাদের 120 মিটার একটা ব্রিজ প্রয়োজন। এটা আমাদের একটা প্রকল্পের মাধ্যমে আমরা অনূর্ধ্ব 100 মিটার প্রকল্পে আমরা অন্তর্ভুক্ত করেছি, কিন্তু এই ব্রিজটা ব্যাপারে কুমুদিনী কলেজ কর্তৃপক্ষের একটা আপত্তি আছে। তাদের সাথে সমন্বয় করে আমাদের কাজটা করতে হবে। আমরা আশা করি যে তাদের সাথে আমরা সমন্বয় করতে পারবো এবং এই ব্রিজটা সম্পন্ন হলে এলাকাবাসীর দাবি যেটা আছে পূরণ হবে। লৌহজং নদীর উপর সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি এখানকার অর্থনীতিও সচল হবে বলে মনে করেন স্থানীয়রা। ইফতেসামুল গনি, RTV। দেখছেন সকালের সংবাদ। এবার নিচ্ছে হাসান সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে।
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দিনাজপুরের হাকিমপুরের সাব রেজিস্ট্রার সহ কয়েকটি অফিসের কার্যক্রম। সেবা নিতে আসা গ্রহীতারা ব্যাপক আতঙ্কে। এবং যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলি, নিহত 2 ফায়ার সার্ভিস কর্মী। হামলাকে জঘন্য বলছেন অঙ্গরাজ্য গভর্নর। সকালের সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আশুলিয়ার জামগড়া এলাকায় মাস্ক পরা সন্ত্রাসীদের হামলায় 5 জন আহত হয়েছে। গেল রাতে আশুলিয়ার নারী ও শিশু মেডিকেলে ম্যাক্স পরিহিত 20 থেকে 25 জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে 5 জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দিনাজপুরের হাকিমপুরের সাব রেজিস্ট্রার সহ কয়েকটি অফিসের কার্যক্রম। জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা কর্মচারী সহ সেবা নিতে আসা গ্রহীতারা ব্যাপক আতঙ্কে রয়েছে। মাঝে মাঝে উপরে ছাদ ধসে পড়ে, ভবনের ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে এবং দেয়ালের ফাটল দেখা দিচ্ছে। তবে দ্রুতই সংস্কার করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেয়াল ও ছাদের পলেস্তারার পাশাপাশি খসে পড়ছে ইটও। পিলারের রড বের হয়ে দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ছাদের ফাটল দিয়ে বৃষ্টির পানি পড়ে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। এই চিত্র দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাব রেজিস্ট্রার, খাদ্য নিয়ন্ত্রক এবং সেটেলমেন্ট অফিসের। গত কয়েক বছর ধরে ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সেবা নিতে আসা গ্রাহকরাও থাকেন আতঙ্কে। ছাদের যে অবস্থাটা, এটা অত্যন্ত খুবই খারাপ অবস্থা, যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা হতে পারে। এখানে অবশ্য আমাদের অফিস রুম ভালো নেই, যেটা আছে পরিত্যক্ত অফিস। এই বর্ষার দিনে ভিতর পানি ছোঁয়ায় আমরা যে নথিপত্র আছে আমাদের অফিসিয়াল, সেগুলো আমরা পলিথিন দিয়ে ঢেকে রাখি। উপর থেকে সিমেন্ট পড়ে আছে বা অনেক সময় ময়লা আবর্জনা পড়ে থাকে কম্পিউটার ডেস্কের উপর, কখনো আমাদের গায়ের উপর পড়ে। পুরনো এই ভবনটি সংস্কারের জন্য অনেকবার চিঠি দিয়েও কাজ হয়নি। ছাদ ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে ঠিকমতো অফিসে বসে কাজ করা যায় না বলে অভিযোগ কর্মকর্তাদের। নির্দিষ্ট কোনো পুনর্বাসন বা কোনো অফিস দেয় না, যার জন্য আমরা ঝুঁকিপূর্ণ হলেও আমরা রিস্ক নিয়ে কাজ করে যাই। আমরা চাই যে বিল্ডিংটা ভালো হোক, বা এটারই মেরামত করে দিক, বা নতুন কোনো বিল্ডিং এ যদি আমাদেরকে শিফট করার হয়। এদিকে নাজুক ভবনটি দ্রুত সংস্কারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের উপজেলা পরিষদ থেকে আমাদের একটা চিন্তা আছে, চেষ্টা করছি আমরা আসলে এটাকে ব্যবহারযোগ্য কতটুকখানি করা যায়। গুরুত্বপূর্ণ জরাজীর্ণ ভবনটি সংস্কারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, আরটিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে 2 ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরও একজন। রোববার দেশের স্থানীয় সময় দুপুর 1টায় ক্যানফিল্ড মাউন্টেনে আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল দমকল কর্মীরা। এই সময় তাদের উপর অতর্কিত গুলি চালানো হয়েছে বলে আইডাহো কর্তৃপক্ষের বরাতে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। বন্দুকধারীদের গ্রেফতারে অভিযান চলমান বলেও জানিয়েছে প্রদেশ কর্তৃপক্ষ। এদিকে হামলাটিকে জঘন্য বলে আখ্যা দিয়েছেন আইডাহো অঙ্গরাজ্যের গভর্নর ব্র্যাড লিটল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। ইরানে সাম্প্রতিক হামলা চালানোর জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের কাছে দাবি জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গেল শনিবার সংস্থাটির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠান তিনি। দেশ দুটি জাতিসংঘ সনদের ভিত্তিমূলক এবং মানবাধিকার সনদের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোর সরাসরি লঙ্ঘন করেছে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইরানের পারমাণবিক সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানোয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান আরাঘচি। আফ্রিকার দেশ তানজানিয়ায়
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। দেশটির কিলিমানজারো অঞ্চলের সাবাতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি বাস ও মিনি বাসের সংঘর্ষ ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম জানায় উদ্ধারকৃতদের মধ্য থেকে এখনও ৩৬ জনকে শনাক্ত করা যায়নি। নিহতদের কয়েকজন বিদেশি পর্যটক বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আহতদের চিকিৎসায় সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় রোববার নিহত হয়েছে অন্তত ৭২ জন, আহত হয়েছে কমপক্ষে শতাধিক। গাজায় সামরিক অভিযানের ভবিষ্যতে নিয়ে সোমবার আলোচনায় বসবে ইসরায়েলের সরকার। তবে হামলা বন্ধ না হলে কোনো আলোচনায় না যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত চাপের মধ্যেও গাজার বিভিন্ন অঞ্চলে সামরিক কর্মসূচি জোরদারের পরিকল্পনা করছে ইসরায়েল। সামদানি প্রত্যয় রিপোর্ট। অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে ভয়াবহতার সকল মাপকাঠি। ত্রাণ কেন্দ্রে আসা সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রতিদিনই গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি বাড়ছে ক্ষুধা ও বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা। রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি ড্রোন হামলায় গাজার উত্তরাংশেই নিহত হয় কমপক্ষে ৪৭ জন। এছাড়া রাফা এলাকায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত ৫ ফিলিস্তিনি। এদিন বিভিন্ন স্থানে অন্তত ৭২ ফিলিস্তিনির নিহতের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এদিকে গাজা নিয়ে বিপরীতমুখী ঘোষণা দিয়েছে তেল আবিব ও ওয়াশিংটন। রোববার হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করে গাজা যুদ্ধ অবসানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে অভিযান জোরদার করতে উত্তরাঞ্চলের গাজাবাসীদের সরে যেতে আদেশ দিয়েছে ইসরায়েল বাহিনী। গাজায় সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে সোমবার বৈঠকে বসবে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধের আহ্বানের পর মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। তবে গাজায় হামলা বন্ধ না হলে সকল ধরনের সমঝোতা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সামদানি প্রত্যয়, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।